নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 13 তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকে 23টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। মমতার এক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি, পদত্যাগের দাবিতে এক কাট্টা বাম বিজেপি আইএসএফ। জ্ঞানেশ কুমারকে সরাতে সই সংগ্রহ তৃণমূলের, শুক্রেই হতে পারে বড় পদক্ষেপ। ব্রিগেডে মোদির সভায় আমন্ত্রণ মমতাকে। 4 দিন রান্না বন্ধ, বেশিরভাগ সময় একবেলা খাচ্ছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার ঐতিহ্যবাহী হিন্দু হোটেলেও। প্রায় 20 লক্ষ টাকার ওপর বিল, মাল টাকা নিয়ে পালিয়েছে। বিজেপি কর্মীর ছবি পোস্ট করলেন বিজেপি নেতাই। 1.5 লক্ষ টাকার আলু বিকোবে 320 টাকা কুইন্টালে, ভাবতেই পারেনি চাষি, যা করলেন সাড়া ফেলল গ্রামে। সত্যিই কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা মা? কি বললেন অর্জুন সিং? ছেলে ধরা সন্দেহে আবারও গণপিটুনি, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, এবার ঘটনাস্থল নাকাশিপাড়া। কোথায় চিতাভস্ম, কি প্রমাণ জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অসাধু ব্যবসায়ীদের বারবারন্ত এজেন্সি থেকে মিলছে না গ্যাস সিলিন্ডার, অভিযোগ জানান এখানে। ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব ঘোষণা ইরানের মোস্তফা আলীর, জানালেন হরমুজ বন্ধই থাকবে। হরমুজ প্রণালীর সঙ্গে সরাসরি জড়িয়ে 8 দেশ, কেন সেখানে এত দাপট ইরানের? যুদ্ধে কেন গুরুত্বের 100 মাইলের জলপথ? ইরানে হামলার 6 দিনেই 1 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে আমেরিকার, সংঘর্ষে অর্থ ব্যয়ের হিসাব করছে ট্রাম্পের প্রশাসন। রাজ্যপাল হিসাবে শপথের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রবির, স্মরণ করালেন রাজ্যের ঐতিহ্য। অগ্রাধিকার রান্নাঘর, মিড ডে মিলে, হোটেল রেস্তোরাঁয় গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ, 10 দফা নির্দেশিকা রাজ্যের। আরে বিমানদা, পিছনে কেন? রাজ্যপালের শপথ অনুষ্ঠানে প্রবীণ নেতাকে বেনজির সৌজন্য মমতার। ভোটের মুখে বিহার থেকে অস্ত্র পাচার, ভগলপুর স্টেশনে প্রচুর দেশি আগ্নেয়াস্ত্র। যুদ্ধের আগুনে পুড়ছে ভারতের রান্নাঘর, সামাল দিতে শাহের নেতৃত্বের কমিটি গঠন মোদী সরকারের। বিক্রি হচ্ছে না ফসল, অসহায় কৃষক, বাবার কাতর আর্জি, কাল মেয়ের বিয়ে, টাকা কোথায় পাবো? দেবের আবেদনে সাড়া, টলিপাড়া 7,000 টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে রাজ্য সরকারের গোপন ছক ফাঁস, মালদায় মেজাজ হারিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। গ্যাস নিয়ে হাহাকার দেশে, মোদী সরকারকে তোপ তৃণমূলের, বড় ঘোষণা মমতার। নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে ধাক্কা, বিজেপি সেরে তৃণমূলের উপপ্রধান। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া। বিরোধীদের নিশানা করে মমতা বলেন, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর এই মেজাজ এবং শব্দ চয়নকে ঘিরেই এখন একজোট হয়ে ময়দানে নেমেছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এবং আইএসএফও। তাদের দাবি, একজন মুখ্যমন্ত্রী পদে এই ধরনের হুমকি দেওয়া অগণতান্ত্রিক এবং প্ররোচনামূলক। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্যকে সরাসরি পাগলামি বলে কটাক্ষ করেছেন এবং অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও মমতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুলেছেন, কাদের 12টা বাজানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী? সাধারণ মানুষের না বিরোধীদের? বিরোধীদের অভিযোগ, পায়ের তলার মাটি সরছে বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মারমুখী ভাষা ব্যবহার করছেন। ধর্মতলার এই ঘটনার পর রাজ্য রাজনীতির পাল্টা চাপের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতায় যখন সাংবাদিকদের মুখোমুখি জ্ঞানেশ কুমার, সেই সময় নিজের ধর্ণা মঞ্চের ক্যানভাসে একটি ছবি আঁকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার সারমর্ম এসআইআর। আর সেই ছবিতে বড় বড় অক্ষরে লেখা ভ্যানিশ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এমনটাই তৃণমূলের স্পষ্ট অবস্থান। এবার সেই অবস্থানকেই সংসদীয় পরিসরে ব্যবহার করতে চায় তৃণমূল। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনতে চায় অপসারণ প্রস্তাব। সেই মর্মে সংশ্লিষ্ট নোটিশে স্বাক্ষর সংগ্রহের কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামীকাল সেই ইমপিচমেন্ট নোটিশে সংসদে পেশ করবে তৃণমূল। তবে কতজনের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে? সূত্রের খবর, ওই নোটিশটিতে এখনো পর্যন্ত লোকসভার 130 জন সাংসদ এবং রাজ্যসভার 63 জন সাংসদের স্বাক্ষর করা হয়েছে। সুতরাং মোট স্বাক্ষরের সংখ্যা দাঁড়ালো 193 জন।
নোটিশ পেশের নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাইতে গেলে লোকসভা নোটিশে কমপক্ষে 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। রাজ্যসভার ক্ষেত্রে 50 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। ফলে প্রয়োজনীয় সংখ্যা পেরিয়ে গিয়েছে বললেই চলে। আর জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাবের মাধ্যমে আবারও ইন্ডিয়া জোটের দূরত্ব কিছুটা কমেছে বললেও ভুল হবে না। তবে অতীতে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কোনো নজির নেই। সংসদীয় নিয়ম বলছে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের জন্য প্রথমে প্রস্তাব লোকসভা এবং রাজ্যসভায় পেশ হবে। সেই নিরিখে ভোটের মাধ্যমে 2/3 সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে প্রস্তাব পাশ হওয়া প্রয়োজন, তাহলে সম্ভব অপসারণ। উল্লেখ্য, দেশে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন শুরুর পর থেকেই বিরোধী দলগুলির নিশানায় ছিলেন জ্ঞানেশ কুমার। বেশিরভাগের অভিযোগ বিজেপির কথাতেই প্রতিটি রাজ্য জুড়ে বৈধ ভোটারদের চিহ্নিত করতে বাদের চক্রান্ত করেছেন তিনি। বিশেষভাবে পশ্চিমবঙ্গে বেছে বেছে ভোটারদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল। তুঙ্গে প্রস্তুতি, সেজে উঠেছে বাংলা। অতীতে সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবে বাংলা, বলছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকারের কর্মসূচিতে আমন্ত্রিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোত্তর। ওই কর্মসূচিতে জাতীয় সড়কের সম্প্রসারণ সহ বেশ কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, সেই কারণে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মমতা আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। রাজনৈতিক শিষ্টাচার মেনে এমনটাই করা হয়েছে বলে মনে করেছে বিজেপি। তবে তারপরে রাজনৈতিক আকচাকচি থামছে না। তৃণমূল নেতারা বলছেন, রাজনৈতিক দেউলিয়াপনার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেন, তিনি নিজে অনুষ্ঠানে যান কিনা বা অন্য কোনো প্রতিনিধি পাঠান কিনা, সেদিকে অবশ্যই নজর থাকছে। শনিবার 14ই মার্চ ব্রিগেডে আসছেন মোদী। তবে এর আগে নানান প্রান্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভার পাশাপাশি সরকারি কর্মসূচিও করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যপালকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা কটাক্ষবাণ ছুড়ে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলছেন, সবটাই লোক দেখানো। প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে তিনি বলছেন, উনি তো ব্রিগেডের সভা করতে আসছেন, তার দলীয় সভা। এখন এটা বাংলায়, তাই এসবের অনুমতি তাকে দেওয়া হয়। আর আমরা বাইরে গেলে অনুমতি তো পাওয়াই না, উল্টে এয়ারপোর্ট বা স্টেশন থেকে ফিরে আসতে হয়। কিন্তু এখন উনি আবার সেখানেই দলের সভা করতে যাচ্ছেন, পাশে একটা সরকারি সভা করছেন। এটা লোক দেখানো। ঐতিহ্যবাহী হিন্দু হোটেলের রান্নাঘরে তালা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির কারণে তৈরি হয়েছে গ্যাসের সংকট। গ্যাস সিলিন্ডারের অভাবে হোস্টেলের মেসে প্রায় 3 দিন ধরে বন্ধ রান্না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রায় 120 জন পড়ুয়া হিন্দু হোস্টেলের আবাসিক। দুই বেলায় প্রায় 120 জন পড়ুয়ার জন্য রান্না হয় হোস্টেলের মেসে। সোমবার রাতে হোস্টেলের রান্নাঘরে গ্যাস শেষ হয়ে যায়। গ্যাস না থাকায় মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয়ে যায় রান্না। প্রতিদিন গড়ে একটি করে সিলিন্ডার লাগে আবাসিকদের রান্নার জন্য। মাসে 27 থেকে 28টি সিলিন্ডারের প্রয়োজন। গত মঙ্গলবার সকাল থেকে রান্না না হওয়ায় প্রায় দ্বিগুণ খরচের বাইরে যেতে হচ্ছে পড়ুয়াদের। অনেক পড়ুয়ার আর্থিক অবস্থা ভালো নয়, ফলে উদ্বেগ বাড়ছে। কতদিন বাইরে থেকে খাবার কিনে খাওয়া সম্ভব হবে তা ভাবাচ্ছে অনেকেই। কেউ ইতিমধ্যে জলমুড়ি খেয়ে কোনো মতে দিন গুজরান করছেন। কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে, বুধবারে গ্যাস আসার কথা থাকলেও তা আসেনি। তবে দিন দুপুরের পর 3টি সিলিন্ডারের ব্যবস্থা করা গিয়েছে। তা আজ রাত থেকে পড়ুয়াদের জন্য আবার রান্না শুরু হলেও সেই গ্যাস শেষ হলে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে সেই উত্তর নেই কারোর কাছে। হোস্টেলের এক আবাসিক রীতিমতো উদ্বেগের সুরে বলেন, বিগত 4 দিন ধরে রান্না হচ্ছে, কিন্তু আমাদের ক্লাসে যেতে হয় সকালে। রাতে পড়াশোনা করে সকালে রান্না করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এই কদিন বেশিরভাগ সময় একবেলা করে খাচ্ছি, কখনো আবার রাতের বেলা কখনো রুটি কিনে এনে খাচ্ছি। বেশিরভাগটাই এখন বাইরের খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। মাসিক যে খরচ আমরা করি বাইরে খেলে দ্রুত তাতেও টান পড়বে। আর এক ছাত্র বললেন, বাইরে রুটি কিনতে গেলে এখন 3 টাকার রুটি 8 টাকা থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে। আর্থিক সমস্যা আছে বলেই তো আমরা এখন এখানে আছি। বেশি দিন তো আর টানতে পারবো না, দেখি কি হয়। প্রায় 20 লক্ষ টাকার উপর বিল, মাল টাকা নিয়ে গত মঙ্গলবার থেকে পালিয়েছে। দলের এক কর্মীর ছবি পোস্ট করেছেন বিজেপি সভাপতি। আমজনতার কাছে খুঁজে দেওয়ার আবেদনও জানালেন। থানাতেও করলেন অভিযোগ। বিজেপি নেতার পোস্ট ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। জানা গিয়েছে, হুগলি জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে। সেখানেই 2024 সাল থেকে কাজ করেন তিনি। বিজেপির কর্মী শিবশঙ্কর কর্মকার। বিজেপি সভাপতির অভিযোগ, দলের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ব্যবসার সময় নজর দিতে পারেন না। শিবশঙ্কর সহ কয়েকজন কর্মী এতদিন তার ব্যবসা দেখাশোনা করতেন। গত কয়েক মাস ধরে ওই কর্মী তার দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে সরবরাহ করছিলেন বলেও অভিযোগ, কিন্তু তার কোনো টাকা দেননি। বিজেপি নেতার অভিযোগ, প্রায় 20 লক্ষ টাকা লুট করে পালিয়েছে শিবশঙ্কর। প্রায় 20 লক্ষ টাকা লুট করে পালিয়েছে, তাই সমাজ মাধ্যমে তার ছবি দিয়ে তাকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের অভিযোগ করেছেন বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বক্তব্য, দলের কর্মসূচিতে থাকতেন শিবশঙ্কর। একেবারে বুথ সভাপতি হয়েছিল, এখন শুনছি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন লোককে প্রতারণা করছে।
আমি ওর উপযুক্ত শাস্তি চাই। এর আগে তৃণমূল করতো, পরে বিজেপিতে আসে, আর এই নিয়ে স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, বিজেপি চোর চিটিংবাজের দল। জেলা সভাপতির অনুচর সভাপতি T20 লক্ষ টাকা মেরে পালিয়ে গিয়েছে, তাহলে বুঝুন ঠেলা। আক্ষরিক অর্থে মাথার ঘাম পায়ে ফেলেছিলেন, লাগিয়ে দিয়েছিলেন জীবনের সর্বস্ব পুঁজি, ভেবেছিলেন ফলন ভালো হবে, স্ত্রী ধন ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু সবটাই ব্যর্থ। ফলন তো ভালো হলো, কিন্তু তারপর যা দাম পাচ্ছেন তাতে স্ত্রী ধন তো দূর, সংসারের গার্হস্থ্য অনুশাসনই সামলাতে পারবেন না। রাজ্যের বিভিন্ন জেলায় এখন আলু চাষিদের অবস্থা খুবই খারাপ, দাম পাচ্ছেন না তারা। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে। আলু চাষে ক্ষতি দাম নেই, বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের, অন্তত তেমনটাই দাবি পরিবারের। মৃতের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেই ক্ষুব্ধ। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রাঙামাটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রাখাল আরি। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাখাল এবছর 4 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এই আলু চাষ করতে আনুমানিক 1,40,000 টাকা খরচ হয়েছিল। স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। নিজস্ব সম্পত্তি বলতে মাত্র 10 কাঠা জমি, মা, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে সংসার। আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতেই শুরু করতেই আলুর দাম নেই। বর্তমানে আজ আলুর দাম 320 টাকা কুইন্টাল। এই নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর বিবাদ চলছিল। জানা যাচ্ছে সেই মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হতে পারেন তিনি। বাড়িতে কীটনাশক খান রাখাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ রক্ষা হয়নি, বুধবার রাতে মৃত্যু হয় রাখালের। পরিবার সহ এলাকার মানুষের দাবি, আলু চাষের ক্ষতি, ঋণ করে চাষ, আর সেই জন্যই আত্মহত্যা করেছেন রাখাল। তবে কৃষকের মৃত্যুতে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। সিপিএম বিজেপির কটাক্ষ করছে তৃণমূলকে। তবে এই বিষয়ে চন্দ্রকোনা বিধায়ক অরূপ ধারা বলেন, রাখাল তৃণমূলের কর্মী ছিলেন, আমরা সব রকমভাবে ওর পরিবারের পাশে রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের সময় থেকেই রাজনৈতিক যোগ নিয়ে জল্পনা শুরু হয় বিভিন্ন মহলে। তবে নিজেদেরকে বরাবরই অরাজনৈতিক গণ্ডিতে রাখতে চেয়েছেন তিলোত্তমার মা বাবা। যখন যে দল তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সঙ্গে প্রতিবাদের সুর চড়িয়েছেন, সবার সঙ্গে সৌজন্য বজায় রেখেছেন। তবে যে ঘটনা বারবার রাজ্য সরকার তথা প্রশাসনের দিকে আঙুল উঠছে, সেখানে বিরোধীদের জোর ছিল কিছুটা বেশি। এবার ভোট কাছে আসতেই জল্পনা আরও বেড়েছে। বৃহস্পতিবার সকালে তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিন তিলোত্তমার বাড়িতে প্রবেশ করতে দেখা যায় তাকে। বেশ কিছুক্ষণ ভিতরে ছিলেন তিনি, তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিলোত্তমার বাবাও। 2026 সালে বিধানসভা নির্বাচনে তিলোত্তমার বাবা মাকে বিজেপি টিকিট দেবে কিনা এমন জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে। তবে এদিন তিলোত্তমার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ভোটে লড়তে চান না, শুধু মেয়ের ন্যায় বিচার চান। এদিকে অর্জুন সিং এর দাবি, তিনি কোনো রাজনৈতিক কথা বলতে আসেননি, ব্যক্তিগত কথা বলতে এসেছিলেন। তিলোত্তমার বাবা কিছুদিন আগে অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় সরকারের তরফে তারা কোনো সাহায্য পাননি। এরপরে অর্জুন সিং বলেছিলেন বলে দাবি তার। তিনি বলেন, ওরা এতদিন আসেনি, তাই এখন খোঁজ নিতে এসেছেন। ওরা বুঝে গেছেন যে ভুল করেছেন, প্রার্থী হওয়ার কথা বলবেন সেই মুখও নেই। তবে প্রার্থী হতে চান না বলে স্পষ্ট করে দিয়েছেন তিলোত্তমার বাবা। তেহট্টে গণপিটুনিতে 2 জনের মৃত্যুর পর আবার ছেলে ধরার সন্দেহে গণপিটুনির অভিযোগ। তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। নির্মম অমানবিক অত্যাচারে মারধরের ছবিও ভাইরাল। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় নদিয়ার নাকাশিপাড়া থানার হরণগড় এলাকায়। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনায় একজন পুলিশকর্মী জখম হন। এরপর ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেতুয়াডৌরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখান থেকে তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে 11 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের কৃষ্ণনগর আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে চেয়ে আবেদন করা হয়। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে বাকি অভিযুক্তদের শনাক্ত করারও চেষ্টা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এই ধরনের গুজবের ঘটনা থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটি থানা থেকে আবেদন করা হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছেলে ধরার গুজব উঠেছে, আর সেই গুজবের জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় গণপিটুনিরও অভিযোগ উঠছে। কিছুদিন আগে মেদিনীপুরে গণপিটুনির অভিযোগ ওঠে। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন। ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসু চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নেতাজির এক আত্মীয় এই আবেদন করেছিলেন শীর্ষ আদালতে। টোকিওর রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন তিনি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চেলির বেঞ্চে আবেদন করা হয়। আবেদনকারী আশিস রায়ের পক্ষে আইনজীবী অভিষেক সিংভি আবেদন করেন, প্রত্যাহারের অনুমতি চান, যা বেঞ্চ মঞ্জুর করে। আইনজীবী আদালতে বলেন, আমি পরিবারের সদস্যদের পক্ষে আবেদন করছি। ওরা সম্মানের সঙ্গে চিতাভস্ম বিসর্জন দিতে চায়। প্রধান বিচারপতির প্রশ্ন, কেন? এই বিষয়টি কতবার আদালতে আসবে? গত বছর আদালতে এরকম একটি আবেদন খারিজ করে দিয়েছিল। সিংভি উত্তর দিয়েছিলেন যে এটি এমন কোনো বিষয় নয় যা আগে আদালতে এসেছিল।
এদিন প্রধান বিচারপতি বলেন, প্রথমত চিতাবর্ষ কোথায়, এর প্রমাণ কি? প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।